আসসালামু আলাইকুম। লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সম্মানিত অভিভাবক ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, বিরামপুর আইসিটি স্কুল ও আমি মোহাম্মদ মাসুদ রানার পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলো বন্ধুরা, আজকের ক্লাস শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে তৃতীয় অধ্যায় তোমাদের, সেটা হচ্ছে জীবনের জন্য পানি। আমরা জানি যে প্রাণীর অপর নাম হচ্ছে জীবন, আর এই জীবনের জন্য যে পানিটা কতটুকু প্রয়োজন সে সম্পর্কে আজকে আলোচনা করব। তো এই অধ্যায়ে আমরা প্রথমে একটু দেখে নেই যে আজকের পাঠের মাঝে, অর্থাৎ আজকে পাঠের মাঝে কী কী আলোচনা আছে। প্রথমেই যে পানির পরিচয়, এরপর হচ্ছে উদ্ভিদের পানির ব্যবহার, এরপর হচ্ছে মানুষের পানির ব্যবহার, এরপর হচ্ছে পানির অবস্থার পরিবর্তন, এরপর হচ্ছে পানি চক্র, এরপর হচ্ছে পানি দূষণের কারণ, পানি দূষণের প্রভাব, পানি দূষণের প্রতিরোধ, পানি বিশুদ্ধকরণ, রাসায়নিক প্রক্রিয়ার পানি বিশুদ্ধকরণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এগুলা পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে প্রথমে দেখে নিই একটু যে প্রথমে আছে যে আমাদের চারপাশে, আর শুরুতেই তোমাদেরকে বলবো যে তোমাদের যে বিজ্ঞান বইটা আছে, এই বিজ্ঞান বইটা তোমরা একটু ক্লাস দেখার সাথে সাথে বইটাও একটু খুলে রাখবা, কেননা বইটা খুলে রাখলে তোমাদের বোঝার সুবিধা হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখে নিই যে আমাদের চারপাশে ঘিরে আছে পানি। আমাদের চারপাশে ঘিরে আছে এই পানি। প্রাকৃতিক উৎস যেমন বৃষ্টি, নদী, সমুদ্র ইত্যাদি থেকে আমরা পানি পাই, সেগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিকভাবে। আরেকটা হচ্ছে কৃত্রিমভাবে, যেটা হচ্ছে মানুষের তৈরি। সেটা আমরা দেখব যে মানুষের তৈরি উৎস যেমন দিঘি, পুকুর, কূপ, নলকূপ ইত্যাদি থেকেও পানি পাওয়া যায়। পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর এই পানির বৈজ্ঞানিক নাম হচ্ছে H2O। আর এই যে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে পানি প্রাকৃতিক উৎস, অর্থাৎ সমুদ্র থেকে যে পানিগুলো পাওয়া যায় সেটা হচ্ছে প্রাকৃতিক উৎস, প্রাকৃতিক থেকে আমরা পানি পাই। আর কৃত্রিম যেটা মানুষের তৈরি, যেমন এই যে নলকূপ, এই যে ঠেলতেছে তোমাদের বইয়ের মাঝেই চিত্র, এই নলকূপ থেকে যেটা পাই সেটা হচ্ছে কৃত্রিম, অর্থাৎ মানুষের তৈরি। এরপর হচ্ছে পুকুর ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে আমরা জানলাম যে প্রাকৃতিক এবং কৃত্রিম, যেটা মানুষের তৈরি যে পানিগুলো সম্পর্কে। তাহলে এবারে দেখবো আমরা উদ্ভিদ এবং প্রাণীর জন্য পানি। আমরা জানি যে উদ্ভিদের ইংরেজি হচ্ছে প্লান্ট। তোমরা এর আগে জেনে আসছো যে গাছের ইংরেজি হচ্ছে ট্রি, আর এখন হচ্ছে উদ্ভিদের ইংরেজি হচ্ছে প্লান্ট। আর যখন উদ্ভিদ জগৎ আসবে তখন হচ্ছে প্লান্টিং। আর আরেকটা হচ্ছে প্রাণীর ইংরেজি হচ্ছে অ্যানিমেল। আর যখন প্রাণী জগৎ আসবে তখন হচ্ছে অ্যানিমেলিয়া। আর যখন প্রাণী বিজ্ঞান আসবে তখন হচ্ছে জুওলজি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে উদ্ভিদ এবং প্রাণীর জন্য পানি। আর উদ্ভিদ এবং পানি কেন প্রয়োজন, একটা ব্যবহারিক দেওয়া আছে তোমাদের বইয়ে সুন্দর করে, যে পানির ব্যবহারটা যে কী করতে হয়। নিচের ছকের খাতার মতো একটি ছক তৈরি করতে হবে তোমাদের। এখানে উদ্ভিদ কিভাবে পানি পায়, যে উদ্ভিদ কিভাবে পানি পায়। উদ্ভিদ হচ্ছে যে উদ্ভিদ মূললোমের দ্বারাই, উদ্ভিদের মূললোমের দ্বারাই সূর্যালোকের উপস্থিতিতে তারা পানি উদ্ভিদের দেহে শোষণ করে। আর প্রাণীটা হচ্ছে যে প্রাণী যারা আমরা কিভাবে আমরা মুখ গহ্বর দিয়ে পানি পান করি, কিন্তু উদ্ভিদ
পান করে না, উদ্ভিদ হচ্ছে শোষণ করে নাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী কিভাবে পানি ব্যবহার করে, ছকে তার একটি তালিকা তৈরি করো, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। আর পানি পান করে, যেমন আমরা পানি পান করি, উদ্ভিদ কি করে না করে না। উদ্ভিদ কি করে, যে ওরা মূল দ্বারাই অর্থাৎ পানি শোষণ করে নেয় দেহের মাঝে। উদ্ভিদ কি পানি শোষণ, তারপর বলছে তাহলে উদ্ভিদ কিভাবে পানি পান করে। উদ্ভিদ হচ্ছে তাদের মূল থেকে মূলের মাধ্যমে পানি শোষণ করে নেয়। আরেকটা হচ্ছে তোমার কি মনে আছে, পানি শুধু পান করার জন্য নয়, পানি শুধু পান করার জন্য নয়, অন্যান্য কাজেও পানি ব্যবহার করে। হ্যাঁ, অবশ্যই আমরা পানি অন্যান্য কাজে ব্যবহার করি, যেমন কাপড় পরিষ্কার, রান্নাবান্নার কাজেও আমরা পানি ব্যবহার করি। এরপরে হাঁড়ি পাতিল পরিষ্কারের কাজেও পানি ব্যবহার করি, কারণ পানি ছাড়া আমাদের চলে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখলাম যে পানি, উদ্ভিদ এবং পানির জন্য পানি। আর সারসংক্ষেপ এ থেকে আমরা কি জানলাম, যে সারসংক্ষেপ হচ্ছে মোট কথা, যেটাকে বোঝানো হয় যে জীবের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয়, পানি ছাড়া জীব বাঁচতে পারে না, সে কারণে পানির অপর নাম জীবন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই চিত্রের মাধ্যমে আমরা একটু খেয়াল করি যে প্রথমে বললাম যে উদ্ভিদ, এখানে হচ্ছে উদ্ভিদ কিভাবে পানি পান করে বা উদ্ভিদ কিভাবে পানি শোষণ করে, সেই চিত্রটা একটু খেয়াল করি আমরা। যে উদ্ভিদ মাটি অর্থাৎ নিচে যে মূললুম আছে, এই মূলের দ্বারা পানি শোষণ করে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পানি পৌঁছায় দেয়। আর কি করে, যে যদি কচি গাছ হয় বা কচি উদ্ভিদ হয়, সেই ক্ষেত্রে তাদের কাণ্ডর মাধ্যমে তারা পানি শোষণ করে নেয়। আর এই পানি শোষণে কি কারণে, সূর্যালোকের উপস্থিতিতে পানিটা শোষণ, সূর্যের আলো অবস্থায় থাকতে হবে, সূর্যের আলো নিচে হচ্ছে ক্লোরোফিল, মাধ্যমে আমরা পানি শোষণ করে নেই। এর ফলে আর গাছ, এই যে গাছ আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন ত্যাগ করতেছে, আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন ত্যাগ করতেছে। আর এই অক্সিজেনটা যে প্রাণী এই অক্সিজেন গ্রহণ করে, আর পক্ষান্তরে কি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে, গাছ গ্রহণ করতেছে, সেটা আমরা কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করি। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে, সেটা আমরা গ্রহণ করি, আর আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই, তারা উদ্ভিদেরা সেটা গ্রহণ করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবারে দেখবো আমরা উদ্ভিদটা কি। উদ্ভিদ বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। উদ্ভিদের দেহের প্রায় 90% জুড়ে পানি। উদ্ভিদের খাদ্য তৈরিতেও পানি ব্যবহার করা হয়। মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ ও বিভিন্ন অংশে পরিবহনের জন্য উদ্ভিদের পানি প্রয়োজন। পানি ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করতে পারে না। আর প্রচণ্ড গরমে পানি উদ্ভিদের দেহ শীতল রাখতে সাহায্য করে। আর যখন প্রচণ্ড গরম, তাপের প্রভাবে তখন কি করে উদ্ভিদ পানিটা কি করে দেহে শোষণ করার পরে সে শীতল থাকার চেষ্টা করে, শীতল থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা উদ্ভিদ দেখলাম। এরপরে দেখবো আমরা যে প্রাণী, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রাণীরা মুখ গহ্বর দিয়ে আমরা পানি পান করি, সেটা দেখি আমরা যে বেঁচে থাকার জন্য প্রাণীদেরও পানি প্রয়োজন, কারণ পানি ছাড়া চলে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে মানবদেহে 60 থেকে 70% জুড়ে থাকে পানি, আর উদ্ভিদে আমরা কি দেখলাম 90% জুড়ে থাকে পানি। তাহলে যে পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন পানি সেই খাদ্য কি করে পরিপাকে সাহায্য করে। আমরা যখন মুখ গহ্বর দিয়ে পানি খাই, সেটা অন্ননালী এবং গলবিলের সাহায্যে পাকস্থলীর মধ্যে যায়, কি করে ওটা পরিপাকে সহায়তা করে থাকে। আর পুষ্টি উপাদান শোষণ এবং দেহের প্রত্যেকটি অঙ্গে পরিবহনের জন্য পানি প্রয়োজন। পানি আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা মনে রাখতে হবে শেষে, যে পানিটা আমাদের যে স্বাভাবিক যে তাপমাত্রা, যে শরীরের যে তাপমাত্রা, এটা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পানি। দেখি আমরা এখন আমরা দেখব যে এই পানিটার কাজটা কি। দেখি যে এই যে পানি পান করছে, আমরা দেখতে পাচ্ছি চিত্রের মাঝে, তোমাদের বইয়েও সুন্দর করে দেওয়া আছে, যে দেহের বিভিন্ন অঙ্গে পুষ্টি উপাদান এবং পরিবহনে সাহায্য করে পানি, আর দেহের পুষ্টি উপাদান শোষণেও সাহায্য করে পানি, আর খাদ্য পরিপাকে সাহায্য করে পানি, দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই পানিটা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পানিটার কতটুকু প্রয়োজন আমরা সে সম্পর্কে জানলাম। এবারে জানবো যে জীবনের জন্য পানি, এটা তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, যে পানি চক্র কি আমরা পরবর্তীতে জানবো। পানির অবস্থান পরিবর্তন, আমরা কি কখনো সকালে ঘাসের উপরে বিন্দু বিন্দু
পানি জমে থাকতে দেখছি? হ্যাঁ, অবশ্যই দেখছি। কারণ যখন সকালবেলা মানে রাত্রের বেলা যদি মধ্যরাতের পরে কি হয়ে যায় যে জলীয় বাষ্পর কারণে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ বায়ুটাও ঠান্ডা হয়ে যায়, যার কারণে জলীয় বাষ্পটাও ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হওয়ার কারণে কি হয়ে যায়, পরবর্তীতে শিশির ঘাসের উপরে শিশির কণা, বিন্দু বিন্দু ফোটা ফোটা পানির মতো শিশির কণা দেখতে পাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ওই যে ঘাসের উপরে অথবা কোনো পাতার উপরে শিশির কণাগুলো আমরা দেখতে পাই। তাহলে অনুমান করতে পারো পানির এই কণাগুলো কোথা থেকে আসে? এই পানিগুলো কণাগুলো আসে হচ্ছে, তোমাদেরকে বললাম যে বায়ু যখন ঠান্ডা হয়ে যায়, পানিটা যখন মধ্যরাতের পরে কি হয়ে যায়, বায়ু যখন ঠান্ডা হয়ে যায় তখন জলীয় বাষ্পটাও কি হয়, একেবারে ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কি হয়, ওই পানিটা যে ঘাস এবং আদার্সে যে পাতা উদ্ভিদ এর উপরে পানিটা আমরা পেয়ে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জানলাম। এরপরে দেখবো যে পানির ফোঁটাগুলো কীভাবে তৈরি হয়। যে একটা আমরা ব্যবহারিক, অর্থাৎ এটার ব্যবহারিক প্র্যাকটিক্যাল এটা তোমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে যে গ্লাসের পাত্রে পানির বিন্দু, কাজ কি করতে হবে, দুটি পরিষ্কার গ্লাস নিতে হবে, দুটি পরিষ্কার গ্লাস নিতে হবে, পানি আর কিছু পরিমাণ অবশ্যই পানি লাগবে, আর বরফ তো লাগবেই। নেই নিচের ছবির মতো খাতায় একটা ছবি তৈরি করে নেই, এরকম দেওয়ার পরে যে একটাতে আমরা পানি দিলাম, দুইটাতে পানি দিলাম, পানি দেওয়ার পরে কি করলাম যে একটার মাঝে আমরা বরফের কিছু টুকরা একটার মাঝে দিলাম। তাহলে এ থেকে কি আমরা পাবো যে যে কিছুক্ষণ পর গ্লাস দুটির বাইরের পৃষ্ঠ পর্যবেক্ষণ করি এবং শখে তার ছবি আঁকি। যে বাইরের পৃষ্ঠে অর্থাৎ এটার পৃষ্ঠে পানি আসবে, এই কারণে ওই যে শিশির কণা যেভাবে আসে, যে যেহেতু এখানে বরফ কণা দেওয়া, এখানে এটা তো পানি রাখছি, এটা তো পানি রাখছি, আর এটার মাঝে যে বরফের যে টুকরোগুলো দেওয়া হয়েছে এগুলো কি হয়ে যায় যে জলীয় বাষ্পের মাধ্যমে এগুলো ঠান্ডা হয়ে যায়, যার কারণে এই গ্লাসের উপরেও পানির ফোঁটা ফোঁটা জমবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই আমরা এটাই পর্যবেক্ষণ করে আমরা এটা পাই। এরপর দেখবো যে ফলাফলটা কি, যে ফলাফল এই যে আমরা গ্লাস খ, অর্থাৎ গ্লাস খর মাঝে আমরা একটু লক্ষ্য করি, গ্লাস খ এর বাইরের পৃষ্ঠে পানির ফোঁটা দেখতে পেলাম, আর কর মাঝে আমরা পানির ফোঁটা দেখতে পেলাম না। আর কর বাইরের পৃষ্ঠে কোনো পানির ফোঁটা দেখতে পেলাম না। কেন পাইলাম না? কারণ এর মাঝে আইস, যেটা কুল বরফ, সেটা দেওয়া ছিল না, আর এর মাঝে দেওয়া ছিল, যার কারণে যে জলীয় বাষ্প, প্রথমে বললাম যে জলীয় বাষ্প যখন ঠান্ডা হয়ে যায় তখন এই বরফের আইস কুলটা কারণে এই বাইরের ফোঁটা ফোঁটা পানি জমে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখবো আমরা যে এর থেকে সারসংক্ষেপ, যে এ থেকে এই প্র্যাকটিক্যাল থেকে আমরা কি পাইলাম, এই ব্যবহারিক থেকে আমরা কি পাইলাম সেটা একটু আমরা খেয়াল করব। দেখি যে রাতে ঘাস, গাছপালা, উদ্ভিদের উপর যে বিন্দু বিন্দু পানি জমে থাকে তাকে শিশির বলে। এটা তোমাদের বই সুন্দর করে দেওয়া আছে, তোমার বইটা খোলো, আরও সুবিধা হবে তোমাদের জন্য। আর বায়ু যখন ঠান্ডা কোনো বস্তুর সংস্পর্শে আসে তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানির ফোঁটা হিসাবে জমা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই লাইনটা তোমাদের মনে রাখতে হবে, তাহলে তোমরা যে কেন পানি জমা হয় এটুকু আমরা পেয়ে যাব। যে বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয়, আর বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন। এটা মনে রাখতে হবে, কারণ এই ছোট কোশ্চেনের মধ্যে, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এই কোশ্চেনটা তোমাদের আসে যে ঘনীভবন কাকে বলা হয়, শিশির কাকে বলা হয়, আর একটা হচ্ছে বাষ্পীয় ভবন যেটা। এরপর বলছে যে পানিকে যখন তাপ দেওয়া হয় তখন তা জলীয় বাষ্পে পরিণত হয়, আর পানিটাকে যখন তাপ দেয় তখন কি হয়, জলীয় বাষ্পে পরিণত হয়, আর তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যে একটা মাকড়াসা, এই মাকড়াসার উপরে পানির ছোট ছোট বিন্দু আমরা দেখতে পাচ্ছি, কেননা এই বায়ুতে থাকা যখন পানি ঠান্ডা হয়ে যায়, বায়ু এখানে বলা হয়েছে যে বায়ু যখন ঠান্ডা হয়ে কোনো বস্তুর সংস্পর্শে আসে তখন বায়ুটা কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, পরবর্তীতে কি হয় যে জলীয় বাষ্পটাও ঠান্ডা হয়ে যায়, যার কারণে এই মাকড়াসার জালের উপরে বিন্দু বিন্দু পানির ফোঁটা আমরা দেখতে পাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পানি যে মাকড়সার জালে কিভাবে পানি আটকে বা ফোঁটা ফোঁটা দেখতে পাই সেটা সে সম্পর্কে আমরা জানলাম। এরপর দেখব যে তাপ প্রয়োগে ও ঠান্ডা করার মাধ্যমে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়, সেটা তাপ প্রয়োগের মাধ্যমে। তোমাদের এখান থেকে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে পানির ভৌত অবস্থাগুলো কি কি, পানির ভৌত অবস্থা কি কি। এটা মনে রাখতে হবে যে পানির ভৌত অবস্থা হচ্ছে তিনটি, একটা হচ্ছে কঠিন, আরেকটা হচ্ছে তরল, আরেকটা হচ্ছে বায়বীয়।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই গ্লাসের মাধ্যমে তোমাদের ব্যবহারিকের মাধ্যমে আমি আছে তোমাদেরকে এই গ্লাসের মাধ্যমে তোমরা বুঝতে পারবে আসলে মূলত কীভাবে কোনটা বরফ, কোনটা ঠান্ডা আর কোনটা বায়বীয়। আচ্ছা, তাহলে তারপর বলছে পরিবর্তন হয়, আর বরফে তাপ দিলে তা পানিতে পরিণত হয়। বরফকে যখন আমরা তাপ দিই, যেমন আইস দিকে যদি আমরা স্পিড ল্যাম্প অথবা কোনো গ্যাসের চুলা হোক আমরা যদি তাপ দিই, পরবর্তীতে ওটা কি হয়, তরল পানিতে পরিণত হয়। তারপর বলছে পানিকে তাপ দিলে তা জলীয় বাষ্পে পরিণত হয়। হ্যাঁ, জলীয় বাষ্পকে ঠান্ডা করা হলে, জলীয় বাষ্প যদি ঠান্ডা হয় তাহলে তাকে ঘনীভূত হয়। জলীয় বাষ্প ঠান্ডা হলে সেটা কি হয়ে যায়, ঘনীভূত হয়ে যায়, আর ঘনীভূত পানিতে পরিণত হয়। যখন পানিকে শীতল করা হয় তখন তা জমে কঠিন বরফে পরিণত হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা বলছে যে যখন পানি শীতল হয়ে যায় তখন কি হয়, যে কঠিন বরফে পরিণত হয়, যেটা হচ্ছে আইস কুল। যেটা আমরা একটু লক্ষ্য করি যে পানির অবস্থা তিনটি, একটা হচ্ছে এই যে তরল অবস্থা, আরেকটা হচ্ছে কঠিন অবস্থা, আরেকটা হচ্ছে বায়বীয় অবস্থা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে বরফ, কারণ বরফটা হচ্ছে কঠিন পদার্থ, সে অনুসারে এটা কঠিন অবস্থা। আর এটা হচ্ছে পানি তো হচ্ছে তরল অবস্থা এইটা। আরেকটা হচ্ছে বায়বীয়, যেটা হলো বুদবুদ আকারে গ্যাস বাইর হয়ে যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি হলুদ হলুদ অংশগুলো, এগুলো হচ্ছে গ্যাস বাইর হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বায়বীয় অবস্থা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কারণ এটাও আমরা জানি যে তোমরা এটাও জানবা যে পদার্থকে তিন ভাগে ভাগ করা হয়, এই তিনটা ভাগ, একটা হচ্ছে কঠিন, তরল, আর একটা হচ্ছে বায়বীয়। এটাই হচ্ছে মূলত পদার্থের অবস্থা, এই তিনটাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখব যে জীবের জন্য পানি, যে পানি চক্র কি। বৃষ্টির পর মাটিতে পানি জমে থাকতে দেখা যায়, কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায়। পানি কোথায় যায়? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বৃষ্টি যখন হয় তখন মনে রাখতে হবে, বৃষ্টি যখন হয় সেটা ভূপৃষ্ঠে এসে পড়ে, আর ভূপৃষ্ঠে পানিটা শোষণ করে নেওয়ার পর সেটা পানি কি করে, শোষণ করে নেয়, আর বাকি অংশটি কি হয়, সেটা নদীতে চলে যায়, নদী থেকে পরবর্তীতে সমুদ্রে পতিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর হচ্ছে মাটিতে জমে থাকা পানি কোথায় চলে যায়, যে মাটি যেটা শোষণ করে নেওয়ার পর যে অবশিষ্ট অংশটুকু আছে সেটা নদীতে চলে যায়, নদীর থেকে কোথায় যায়, সমুদ্রে পানিটা চলে যায়। এটা আমরা জানলাম। এরপরে দেখবো আমরা যে পানি কোথা থেকে আসে এবং কোথায় চলে যায়। আচ্ছা, এটা দেখবো আমরা যে এর একটা ব্যবহারিক দিকে আমরা একটা কাজ হচ্ছে বায়ুতে পানি আছে, কি করতে হবে, একটি পরিষ্কার প্লাস্টিকের ব্যাগ এবং বরফ সহ পানি ভর্তি একটি পাত্র নেই। হ্যাঁ, বরফ সহ একটা ভর্তি পাত্র নেব, আর একটা হচ্ছে প্লাস্টিকের ব্যাগ লাগবে, আর নিচের ছকের মতো একটা ছক তৈরি করতে হবে, যে ব্যাগের ভিতরে গায়ে যা দেখতে তোমরা যা দেখতে পাচ্ছ সেটা এই খাতার ছকের মাঝে তোমাদের লিখতে হবে। আর একটা হচ্ছে পরিষ্কার প্লাস্টিকের ব্যাগ বায়ু দ্বারা পূর্ণ করি এবং মুখ শক্ত করে বাঁধি। ব্যাগটি কিছুক্ষণের জন্য বরফ সহ পানির পাত্রে ডুবিয়ে রাখি এবং কিছুক্ষণ পর সরিয়ে ফেলি। যে ব্যাগের ভিতরের কি পরিমাণ পরিবর্তন ঘটতে পারে তা অনুমান করি এবং ব্যাগের ভিতরের অংশটি পর্যবেক্ষণ করি এবং ছবি আঁকি। যে ব্যাগের ভিতরের অংশ প্র্যাকটিক্যালটা করার পর যে অংশটি আসবে সেটা আমাদের ছবি আঁকতে বলছে। এরপর হচ্ছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। যেহেতু সহপাঠী লকডাউনের মাঝে নাই, তোমাদের বড় ভাই অথবা বড় বোনের মাঝে তোমরা একটু এটা শেয়ার করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্র্যাকটিক্যালটার থেকে আমরা ব্যবহারিক থেকে কি পাই সেটা আমরা জানবো। এই যে সারসংক্ষেপ, যে পরীক্ষা থেকে জেনেছি যে বায়ুতে জলীয় বাষ্প আছে। বায়ুতে কি থাকে? বায়ুতে জলীয় বাষ্প থাকে, আর ভূপৃষ্ঠের পানির অনেকটাই সূর্যের তাপে বাষ্পীভূত হয় এবং বায়ুতে মিশে যায়। তার মানে হচ্ছে পানি তরল অবস্থা থেকে জলীয় বাষ্পে পরিণত হয়। এটা মনে রাখতে হবে, পানি তরল অবস্থা থেকে জলীয় বাষ্পে পরিণত হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পর্যবেক্ষণটা দেখলাম। এবারে দেখবো যে পানি চক্র কাকে বলে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ এটা তোমাদের পিএইচডি পরীক্ষায় আসে, যে পানি চক্রটা কাকে বলে। যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থা পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলে সর্বত্র ছড়িয়ে পড়ে তাকেই পানি চক্র বলে। এই চক্রের মাধ্যমে সর্বদাই পানির অবস্থার পরিবর্তন ঘটছে। সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়, আর বাষ্পীভূত পানি উপরে উঠে ঠান্ডা ও ঘনীভূত হয় পানির বিন্দুতে পরিণত হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে মেঘ সৃষ্টি করে, আর এই ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দুগুলো কি করে, যখন একত্রিত হয় মেঘ সৃষ্টি করে। মেঘ সৃষ্টি হওয়ার পর কি হয়, পরবর্তীতে ওই পানি জমিনে পড়ে সেটা মাটি শোষণ করে নেয়। আমরা জানবো যে একত্রিত হয়ে মেঘ সৃষ্টি করে, এই মেঘের পানিকণা বড় হয়ে বৃষ্টিপাত হিসেবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। আর শীত প্রধান দেশে
তুষারও মেঘ থেকেই পৃথিবীতে পড়ে শীতপ্রবণ যেসব এলাকায়, যেসব দেশ। আর বৃষ্টির পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা নদীতে গড়িয়ে পড়ে। মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা থাকে, আর নদীতে গড়িয়ে পড়া পানি পরবর্তীতে সমুদ্রে পতিত হয়। পরবর্তীতে কি হয়, এটা সমুদ্রে যায় আর বাষ্পীভূত হয়, আবার বায়ুতে ফিরে আসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পানি চক্রের বর্ণনা তোমাদের বড় প্রশ্ন অর্থাৎ রচনামূলক প্রশ্নের মধ্যেও তোমাদের এই কোশ্চিনটা আসে, অথবা সংক্ষিপ্ত প্রশ্নের মাঝে তোমাদের পানি চক্র কাকে বলে এটুকু আসে। আর পাশাপাশি রচনামূলক প্রশ্নের মাঝে যে পানি চক্রের বর্ণনা দাও, তখন এইটা তোমাদের লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখবো যে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে কথাটা যে এই যে পানি চক্র, এখান থেকে পানির থেকে পরবর্তীতে কি হয়, বাষ্পীভূত হয়, পরবর্তীতে আরও ঠান্ডা হয়। এখানে এই ঠান্ডার থেকে পরবর্তীতে কি হয়, ঘনীভবন হয়। ঘনীভবন আরও ঠান্ডা হওয়ার পরে পরবর্তীতে কি হয়, সেটা গুটি গুটি বৃষ্টির কণাগুলো কি হয়, যে মেঘের সৃষ্টি হয়। মেঘের সৃষ্টি যখন বড় হয়ে যায়, পরবর্তীতে কি হয়, ওই পানি আবার জমিনে ফিরে আসে, যে বৃষ্টিপাত আকারে আবার পৃথিবীর বুকে ফিরে আসে। সেটা আবার মাটি কি করে, শোষণ করে নেয়। আর মাটি শোষণ করানোর পর যে মাটি যে খনিজ পদার্থ গুলো কিছু জমা রাখে, আর বাদবাকিটা কি হয়, যে পানি নদীর মাধ্যমে নদীর থেকে পরবর্তীতে সমুদ্রে পতিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখলাম। আর উদ্ভিদের পানি শোষণ, আর উদ্ভিদ পানি তো আমরা জানি যে উদ্ভিদ মূলরূপের দ্বারাই পানি শোষণ করে নেয়, উদ্ভিদের পুরা দেহে শোষণ করে নেয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবারে দেখবো যে পানি দূষণ। এখানে খুব গুরুত্বপূর্ণ তোমাদের একটা কোশ্চেন আসছে, যে পানি দূষণের কারণ, প্রভাব এবং প্রতিকার। এটা তোমাদের রচনামূলক প্রশ্নের মাঝেও আসে, আবার সংক্ষিপ্ত প্রশ্নের মাঝে যদি আসে তাহলে পানি দূষণের কারণ আসে, নতুবা পানি দূষণের প্রতিরোধও আসে, পানি দূষণের প্রভাব। অতএব যে পানি দূষণের কারণটা সংক্ষিপ্তের মাঝেও তোমাদের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর রচনামূলকের মধ্যে আসলে তো পুরোটাই আসতে পারে, যে প্রাকৃতিক পানিতে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশে পানি দূষিত হয়, আর পানি দূষণ জীবের জন্য ক্ষতিকর। যাই আমরা দেখতে পাচ্ছি যে পানি দূষণটা কীভাবে হয়, যেমন এই যে আমাদের গরু, আমরা চিত্রের মধ্যে দেখতেছি যে হাঁড়ি পাতিল, এরপরে গরু, হ্যাঁ, পানির মাঝে প্রবেশ করার পর পানিটা কি দূষিত হয়ে যায়, সেটা আমরা দেখব। যে পানি দূষণের কারণটা কি, যে মানুষের কর্মকাণ্ড পানি দূষণের প্রধান কারণ। আর এই মানুষের কর্মকাণ্ড, আর প্রত্যেকটাই দেখতে পাচ্ছি আমরা চিত্রের মাঝে, এই প্রত্যেকটাই মানুষ গরু গোসল করাচ্ছে পানিতে, তারপরে যে মানুষ আমরা দেখতে পাচ্ছি যে হাঁড়ি পাতিল পরিষ্কার করছে, মানুষ কাপড় পরিষ্কার করতেছে। এই পানিগুলো এগুলা পানির মাঝে জমা হয়ে এগুলো পানিটা কি হয়ে যাচ্ছে, দূষিত হয়ে যাচ্ছে। তাহলে যে মানুষের কর্মকাণ্ড পানি দূষণের প্রধান কারণ। কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক, যে কৃষিকাজে যে সকল ব্যবহৃত কীটনাশক ঔষধ আমরা স্প্রে করি, আর এগুলা পরবর্তীতে পানিতে যায়, পানির মাঝে ফেলাই দিলেও পানি দূষিত হয়ে যায়। কলকারখানার রাসায়নিক দ্রব্য, গৃহস্থলীর বজ্রের মাধ্যমে, যেমন ওই আমরা হাঁড়ি পাতিল কাপড় যেগুলো পরিষ্কার করি, এই পানিটা পরিষ্কার করার পর ওই পানির মাঝে গেলে পানিটা দূষিত হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখবো আমরা এছাড়াও নদী বা পুকুরে গরু ছাগল গোসল করানো, এই যে আমরা দেখতে পাচ্ছি গরু গোসল করাচ্ছে, এবং কাপড় চোপড় পরিষ্কার করছে আমরা দেখতে পাচ্ছি, এবং ধোয়ার কারণেও পানি দূষিত হয়। তাহলে আমরা পানি দূষণের কারণ সব জানলাম। এরপরে দেখবো আমরা পানি দূষণের প্রভাব। এই পানি দূষণের প্রভাবটা কি হয়, যে পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে। এই পানিতে যে সকল প্রাণী, জলজ প্রাণী থাকে, সেগুলো এই পানি দূষণের কারণে মারা যায়। এরপরে হচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটে। এরপর হচ্ছে এই দূষণের প্রভাব মানুষের উপরও পরবর্তীতে পড়ে। আর দূষিত পানি পান করে মানুষের বিভিন্ন ধরনের রোগ, যেমন ডায়রিয়া, কলেরা, পানিবাহিত রোগের মতো রোগে আক্রান্ত হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পানি দূষণের প্রভাব জানলাম। এরপরে দেখবো আমরা কিভাবে পানি দূষণ প্রতিরোধ করা যায়। এই যে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি ময়লা আবর্জনা ফেলিয়ে পানি দূষিত করে, এটাও একটা প্রভাব। এরপর হচ্ছে কিভাবে পানি দূষণ প্রতিরোধ করা যায় এ সম্পর্কে আমরা দেখি। আমরা কৃষিতে কীটনাশক, যে কৃষিতে আমরা যে কীটনাশক ব্যবহার করি, কৃষি জমিতে ব্যবহার করি, এবং রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আমরা পানি দূষণ প্রতিরোধ করতে পারি। এছাড়াও রান্নাঘরের নিষ্কাশন, নালায় ও টয়লেট বজ্র এবং তেল না ফেলে দূষণ রোধ করতে পারি। আর এই তেল যে নালার মাঝে না ফেলে এ থেকে আমরা যদি পুঁতে রাখি অথবা গর্ত করে কোথাও রাখে দিই, তাহলে এ থেকে আমরা রেহাই পাবো। আর পুকুর, নদী, হ্রদ কিংবা সাগরের ময়লা আবর্জনা না ফেলে পানি দূষণ কমাতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা হচ্ছে যে সমুদ্র সৈকত
পড়ে থাকা ময়লা এবং খালবিল কিংবা নদীতে ভাসমান ময়লা আবর্জনা কুড়িয়ে আমরা পানি পরিষ্কার রাখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যে পানি দূষণের প্রতিরোধও জানলাম। এরপরে দেখবো আমরা কিভাবে পানি দূষণ প্রতিরোধ করতে পারি। ওই অ্যান্সার ওখান থেকে তোমাদের লিখতে হবে যে পানি দূষণের প্রতিরোধে আমাদের করণীয় কি, আর পানি দূষণের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করো, সহপাঠীদের সঙ্গে আলোচনা করে কাজটি সম্পন্ন করো, আমরা দেখলাম। এরপরে দেখবো যে নিরাপদ পানি। এই নিরাপদ পানিটা কি, যে সুস্থ থাকার জন্য শুধু উদ্ভিদ ও প্রাণী নয়, মানুষের নিরাপদ পানি প্রয়োজন। যে যে একটা আমরা ব্যবহারিক দেখি কাজ আছে একটা, যে প্র্যাকটিক্যাল, এটা ব্যবহারিক, যে কোনো পুকুরে বা নদীতে থেকে সংগ্রহ করা ময়লা পানি, প্লাস্টিকের বোতল, পাতলা কাপড়, বালি, ছোট ছোট পাথরের টুকরো এবং পরিষ্কার একটা গ্লাস নেই, গ্লাস তো অবশ্যই লাগবে। পাশাপাশি নিচে দেখানো ছকের মতো একটা আমরা ছক তৈরি করে নেব, এই যে এরকম, যে এটা ছাকনের পূর্বে আর একটা হচ্ছে ছাকনের পরে। এরপরে দেখি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুকুর বা ডোবা থেকে সংগ্রহ করা ময়লা পানি পর্যবেক্ষণ করে বাম পাশের কলামে ছবি আঁকি। এই বাম পাশের কলামে ছবি আঁকি। আরেকটা হচ্ছে ডান পাশের ছবির মতো করে, যে ডান পাশের ছবির মতো করে, এই যে ছবির মতো করে পানির একটি ফিল্টার তৈরি করি। এই যে পানির একটা আমরা ফিল্টার তৈরি করব। এরপর হচ্ছে ফিল্টার থেকে নির্গত পানি পর্যবেক্ষণ করি। এই যে ছোট পাথরওয়ালা পানি, এর মাঝে হচ্ছে বালি, এই যে ভিতরে আমরা দেখতে পাচ্ছি বালি, এরপর হচ্ছে একটু কাপড় দিছি, এটা হচ্ছে ময়লা পানি পুরাটাই, এটা পর্যবেক্ষণ করব আমরা, ছবি আঁকি এবং কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। এই পর্যবেক্ষণের পর এই যে পরিষ্কার গ্লাস, অর্থাৎ এই পরিষ্কার গ্লাস, এইটার থেকে যদি আমরা এই ময়লা পানিটা থেকে আমরা এই পরিষ্কার একটা গ্লাস নেই, পরিষ্কার ময়লা পানি, এটা পরিষ্কার গ্লাস নেই, নেওয়ার পর ওই পানিটা পরিষ্কার, পরবর্তীতে যদি আমরা এটা ভালো লাগে। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই পরিষ্কার গ্লাস দেখতে পাইলাম। আর এরপরে আমরা স্লাইডে দেখি একটু যে সারসংক্ষেপ। এই সারসংক্ষেপটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে পরীক্ষায় তোমাদের এখান থেকে কোশ্চেন হয়, যে এখানে প্র্যাকটিক্যাল থেকে আমরা কী পেলাম, যে মানুষের জন্য ক্ষতিকর নয় এমন পানি হলো নিরাপদ পানি। কিছু পানি মানুষের জন্য নিরাপদ, যেমন নলকূপের পানি। আবার কিছু পানি মানুষের পানের জন্য নিরাপদ নয়, যেমন পুকুর বা নদীর পানি। তাই পান করা এবং রান্নার কাজে ব্যবহার করার পূর্বে পানি নিরাপদ করা প্রয়োজন। পানিটা নিরাপদ প্রয়োজন, কারণ হচ্ছে ওই পানিটি যদি আমরা ফুটিয়ে খাই তাহলে পানিটা আমরা খাইতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করার মাধ্যমেই হলো পানি নিরাপদ করার মাধ্যমেই হচ্ছে পানি বিশুদ্ধকরণ। নিচে পানি বিশুদ্ধকরণের যে একটা প্রক্রিয়া, কারণ এই প্রশ্নটা তোমাদের পরীক্ষা আসে, যে পানি বিশুদ্ধকরণের প্রক্রিয়া বর্ণনা দেন, রচনামূলক প্রশ্ন, পানি বিশুদ্ধকরণের প্রক্রিয়ার বর্ণনা দাও। যে আমরা নিচে নিরাপদ করার কিছু উপায় বর্ণনা করা হলো, যে ছাঁকন দিয়ে সেকে পানি পরিষ্কার করার প্রক্রিয়াই হলো ছাঁকন। পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে সেকে পানি পরিষ্কার করা যায়, তবে এই প্রক্রিয়ায়
প্রাপ্ত পানি পরিষ্কার হলেও তা জলীয় জীবাণুমুক্ত নয়, তাই নিরাপদ পানির জন্য এই পানিকে অবশ্যই, অর্থাৎ এই পানিকে যদি আমরা খাইতে যাই, এই পানিটাকে অবশ্যই আমাদের ফুটিয়ে খাইতে হবে। তাহলে ফুটিয়ে খাইলে আমাদের ওটা নিরাপদ পানিতে পরিণত হবে। এটা হচ্ছে সাকন, অর্থাৎ পানিকে ফুটিয়ে জীবাণুমুক্ত করতে হয়। এরপরে দেখবো আমরা যে থিতানো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে থিতানোর প্রক্রিয়াটা কি, যে একটি কলস বা পাত্রে নদী বা পুকুরের পানি দিয়ে রেখে দেই, কিছুক্ষণ পর দেখা যাবে পাত্রের তলায় তলানি জমছে, আর উপরের অংশের পানিটা কি থাকে, যে পরিষ্কার থাকে, যে পরিষ্কার হয়েছে। আর পানিতে থাকা ময়লা যেমন বালি, কাদা ইত্যাদি সরানোর এই প্রক্রিয়ার নামই হচ্ছে থিতানো। তাহলে এই থিতানো কাকে বলে বা থিতানো বলতে কি বুঝো, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসে। আরেকটা হচ্ছে যে ফুটানো, যে ফুটিয়ে পানি খাইতে হয়, সেটা একটু দেখবো আমরা। যে পানি জীবাণুমুক্ত করাই একটি ভালো উপায় হলো ফুটানো। জীবাণুমুক্ত নিরাপদ পানির জন্য 20 মিনিটের বেশি সময় ধরে পানি ফুটাতে হবে। আর এই ফুটানোটা কি, সর্বনিম্ন 20 মিনিটের বেশি সময় ধরে এটি কি করতে হবে, পানিটা ফুটাতে হবে। আর রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ, অনেক সময় বন্যা বা জলোচ্ছ্বাসের কারণে পানি ফুটানো সম্ভব হয় না। এক্ষেত্রে ফিটকিরি অথবা ব্লিচিং পাউডার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট ইত্যাদি পরিমাণ মতো মিশিয়ে আমরা পানি নিরাপদ করতে পারি। তবে মনে রাখতে হবে আর্সেনিক যুক্ত পানি এই সকল প্রক্রিয়ার মাধ্যমেই নিরাপদ করা যায়, অর্থাৎ এই রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে যে আর্সেনিক যুক্ত যে পানিগুলো আছে সেগুলো আমরা নিরাপদ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তোমাদের বাড়ির কাজটা আমরা একটু দেখে নেই। যে এরপরে এই অধ্যায়ের তোমাদের যে বাড়ির কাজ, এই অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখে নিই। যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। যে উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন, পানি, মাটি, আলো না বায়ু? তাহলে উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন? আমরা তো অবশ্যই জানি পানি প্রয়োজন, কারণ পানি ছাড়া তো উদ্ভিদের পুষ্টি শোষণ হয় না। এরপর হচ্ছে কোনটি পানি দূষণের কারণ, ধোঁয়া না হর্ন বাজানো না ক্ষতিকারক গ্যাস না নর্দমার বজ্র? পানি দূষণের কারণ হচ্ছে এই যে নর্দমার বজ্র, এইটা হচ্ছে তোমাদের পানি দূষণের কারণ। আর আরেকটা হচ্ছে যে পানিতে মিশে থাকা বালি, কণা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কি বলা হয়? আমরা জানি যে আমরা এর আগে পড়ে আসলাম সাকন, ফোটানো না থিতানো না ঘনীভবন? থিতানো আমরা পড়ে আসলাম যে পানি বিশুদ্ধকরণের প্রক্রিয়ার মাধ্যমে যে থিতানো, ছাকন এবং ফোটানো, এইগুলো আমরা পড়ে আসলাম। সেই অনুসারে এখানে থিতানো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন, এগুলো তোমাদের পরীক্ষায় আসে। এরপর আমরা দেখব যে বাম পাশ এবং ডান পাশ মিলকরণ। তাহলে আমরা বাম পাশ এবং ডান পাশ নিলাম। এরপর হচ্ছে যে পানি দূষণ, এই বাম পাশের সঙ্গে ডান পাশের আমাদের মিলাতে হবে। তাহলে পানি দূষণ এখানে কোনটা বলতেছে, যে পানি দূষণ জীবের জন্য ক্ষতিকর, পানি দূষণ জীবের জন্য ক্ষতিকর। এরপর হচ্ছে পানি দূষণের প্রধান কারণ কি? পানি দূষণের প্রধান কারণ হচ্ছে মানুষের কর্মকাণ্ড। পানি দূষণের প্রধান কারণ হচ্ছে মানুষের কর্মকাণ্ড। এরপর হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে কিসে পরিণত হয়? মেঘ সৃষ্টি হয়। ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে মেঘ সৃষ্টি হয়। এরপর হচ্ছে পানি দূষণের ফলে কি হয়? যে পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে। হ্যাঁ, এরপর হচ্ছে মাটি শোষিত পানি বাষ্পে পরিণত হয়। এইভাবে তোমাদের একটা সাজায় নিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা এই পড়ার মাঝে এইগুলা, কারণ এখান থেকে বাম পাশ এবং ডান পাশ মিলিয়ে লেখো, এখানে তোমাদের একটা পরীক্ষায় কোশ্চেন আসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখে নেব যে এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্নটা দেখি যে পানি চক্র কি। এরপর হচ্ছে পানি দূষণ প্রতিরোধের 3টি উদাহরণ দাও। এরপর হচ্ছে অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার 4টি উপায় লেখো। এরপর হচ্ছে বৃষ্টির পর মাটিতে পানি জমা হয়, কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায়, ওই পানি কোথায় যায়? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর হচ্ছে 5 নম্বর হচ্ছে পানির 3টি অবস্থা কি কি? ওই পানির 3টি অবস্থা কঠিন, তরল, বায়বীয়, তোমাদেরকে চিত্রের মাধ্যমে আমি দেখাই দিলাম। এই কোশ্চেনগুলো তোমাদের সুন্দর করে পড়ে নিতে হবে। এরপরে দেখবো আমরা যে বর্ণনামূলক প্রশ্ন। এই বর্ণনামূলক প্রশ্ন, এই যে কয়টি প্রশ্ন তোমাদের এখানে দেওয়া হয়েছে, প্রশ্নগুলো থেকে তোমাদের পরীক্ষা আসে যে বরফ সহ পানির গ্লাসের বাহিরের পৃষ্ঠ কেন ভিজে যায় তা ব্যাখ্যা করো। পানি চক্রটি ব্যাখ্যা করো। যে প্রথমে বললাম যে পানি চক্রটি ব্যাখ্যা করো।
এটা বর্ণনামূলকের মধ্যে আসে। এই পানি চক্রটা ব্যাখ্যাটা তোমাদের লিখতে হবে। এরপর হচ্ছে বাতাসে পানি আছে তা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। এরপর হচ্ছে জীবনের কেন পানি প্রয়োজন, পুকুরের পানি থেকে আমরা কিভাবে নিরাপদ পানি পেতে পারি, ঠান্ডা পানির গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির কেন একই রকমের হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বর্ণনামূলক প্রশ্নগুলো তোমাদের সুন্দর করে মুখস্থ করে নিতে হবে। আর তোমরা যে এই প্রশ্নগুলো অ্যান্সার মানে বুঝে বুঝে দেওয়ার চেষ্টা করবা, তোমরা যে বুঝে বুঝে পড়বা, পড়ে অ্যান্সার করবা, তাহলে তোমাদের জন্য খুব সোজা হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসের প্রায় একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর আর এই প্রশ্নগুলো যে দিলাম, যে যে টিক চিহ্ন, এরপর হচ্ছে বাম পাশ থেকে ডান পাশের মিলকরণ, এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর পাশাপাশি রচনামূলক প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা সুন্দর করে বাসায় পড়ে নিও, সুন্দর করে বুঝে বুঝে বাসায় পড়ে নিও। আর আজকে তাহলে এই পর্যন্তই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।